অসাধারণ একটি গল্প। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন প্লিজ। নুসাইবা নুরি বাবার কথায় মেয়েরা চুপ হয়ে যায়। হ্যাঁ, সে নিজেও মানছে তার ভুল ছিল, তাই বলে বউয়ের কথা জিজ্ঞাসা করতে পারবে না। মেহেরাজ দমে যায় না, গম্ভীর তেজি কণ্ঠে বলে, হ্যাঁ ফেলে রেখে গেছিলাম, তবে নিজের ঘরে। আর হ্যাঁ, মানছি, বলেছিলাম আমার কাছ থেকে আশা করো না আর কিছু। আমি বলেছিলাম বিয়ে মানি না, বলিনি। আর আমার কাজের প্রায়োরিটি আমার কাছে ফার্স্ট। আম্মু যখন বাধা দিয়েছিল তখন মাথায় কাজ করছিল না। মেয়েরাজের কথা শুনে নিলয় মির্জা এখনও রাগে ফুঁসছে। নাহিদা বেগম কেমন ভয়ে ভয়ে বাপ ছেলের দিকে বারবার তাকাচ্ছেন। মেহেরাজ আবারও বলে ওঠে, মেয়েটা কোথায়? মেহেরাজের মুখ থেকে কথাটা বের হতে দেরি, তবে হাসান সাহেবের মেহেরাজের গালে ঠাস করে চড় মারতে দেরি হয় না। দাদার হাতের চড় খেয়ে হতভম্ব হয়ে যায় মেহেরাজ। বাড়ির সকলেই অবাক হয়ে গেছে। মেহেরাজ দাদার মুখের দিকে তাকাতেই হাসান সাহেব রাগী কণ্ঠে বলে, লজ্জা করছে না তোমার? বিয়ের দিন যে মেয়ের মুখ না দেখে ফেলে রেখে চলে গেলে, তখন মনে হয়নি মেয়েটার কেমন লেগেছে? যখন আলতাফ মেয়েরে নিয়ে গেল, দুদিন পরে ডিভোর্স পাঠিয়ে দিতে তোমার বাঁধেনি? মনে হয়নি মেয়েটার ওপর দিয়ে কি যাবে? এখন কিসের বউ তোমার? যার সাথে ডিভোর্স হয়েছে সে কিভাবে তোমার বউ হয়? আর তার খোঁজ জেনে তোমার কি? বলো আমাকে। হাসান সাহেব রাগী কণ্ঠে কথাগুলো বলে থামতেই মেহেরাজ বলে, হোয়াট? ডিভোর্স মানে? ডিভোর্স মানে তালাক। তালাক দিয়েছ ওই বাচ্চা মেয়েটাকে। তোমার মাথা খারাপ হয়ে গেছে দাদু? কি আবোল তাবোল বলছো? আমি কবে ডিভোর্স দিয়েছি? আমি তো যেদিন বাড়ি থেকে গেছি সেদিন রাতেই মিশনে চলে গেছিলাম, আর 1 সপ্তাহ আগে এসেছি। তোমার বাবা তো দেখালো তোমার সিগনেচার ডিভোর্স পেপারে। এখন মজা করছো আমার সাথে? হাসান সাহেবের এই কথায় মেয়েরাজ থমকে যায়। সে জানেও না তার ডিভোর্স হয়ে গেছে, আবার ডিভোর্স পেপারে তার সিগনেচারও আছে। মেয়েরাজ নিলয় মির্জার দিকে তাকাতেই তিনি মাথা কিছুটা নামিয়ে নেন। তারপর নিজের স্ত্রীর দিকে তাকান। নাহিদা খাতুনও তার দিকে তাকিয়ে আছে। মেহেরাজ বাবার সামনে এসে শান্তভাবে জিজ্ঞেস করে, দাদু কি বলছে আব্বু? আমার ডিভোর্স হয়েছে মানে? আর আমার সিগনেচার কিভাবে ডিভোর্স পেপারে এলো, যেখানে আমি জানি না এসব? মেয়েরাজ শান্ত কণ্ঠ শুনে নাহিদা খাতুন কেঁপে ওঠে। ঝড়ের পূর্বাভাস যেন সেই কণ্ঠে। নিলয় মির্জা কোনো উত্তর দেয় না। মেয়েরাজ আবারও বলে, কি হলো আব্বু বলো? আমি ডিভোর্স কবে দিলাম? নিলয় সাহেব তাও কিছু বললেন না। মেয়েরাজ জোরে জোরে কয়েকবার শ্বাস নিল। মাথার রগগুলো ফুলে উঠেছে, চোখের শিরাগুলো লাল হয়ে গেছে রাগে। মেয়েরাজ হাত মুষ্টিবদ্ধ করে রাগ কন্ট্রোল করার চেষ্টা করে, কিন্তু পারে না। লাথি মারে সামনে থাকা টি টেবিলে, সাথে টি টেবিলটা উল্টে গিয়ে উপরে থাকা কাঁচগুলো ভেঙে চুরমার হয়ে যায়। মেয়েরাজ চিৎকার করে বলে, কি হলো আব্বু? আমার প্রশ্নের উত্তর দাও। দাদু কি বলল এগুলো? মেয়েরাজের রাগ মিশ্রিত কথা গুলো আর সহ্য করতে না পেরে নিলয় মির্জা মেয়েরাজের গালে চড় মারে। তারপর রাগী কণ্ঠে চিল্লে বলে, হ্যাঁ আমি করিয়েছি ডিভোর্স। কি করার আছে তোমার? কেন করাবো না? তোমাকে বলে বলে বন্ধুর মেয়ের সাথে বিয়েতে রাজি করালাম। আলতাফ তো বিয়ে দিবে না, তাও আমি জোর করে রাজি করালাম। আর তুমি কি করলে? আমার মুখে চুনকালি মাখিয়ে বিয়ের পরে নতুন বউয়ের মুখ না দেখে বাড়ি থেকে চলে গেলে। কি এমন কাজ তোমার? প্রতিবেশীরা আত্মীয়রা সব আড়ালে সিসি করছিল। অপমানিত হয়েছি আমি। আলতাফ এসে মেয়েকে নিয়ে গেল, আর যাওয়ার আগে বলে গেল তার সাথে আমার 25 বছরের সব বিশ্বাস, বন্ধুত্ব, সব সম্পর্ক শেষ, আর ডিভোর্সটা পাঠিয়ে দিতে। তোমার মতো ছেলের সাথে ওরা ওদের মেয়ের সম্পর্ক রাখবে না, নয়তো মামলা করবে। হ্যাঁ, মামলা খেলে কিছু হবে না, তবে আমার সম্মান যাবে। কথাটুকু বলেই দম ছাড়লেন নিলয় মির্জা। তারপর আবার বললেন, তুমি তোমার বড় খালার মেয়ে নাবিলাকে পছন্দ করো, ওটাও রটিয়ে গেছে চারদিকে। আমাকে লোক আড়ালে সিসি করছে,
তাই শেষ পর্যন্ত তোমার মায়ের কাছে থাকা তোমার ব্যাংকের চেকের সিগনেচার কম্পিউটার দিয়ে কপি করে ডিভোর্স পেপারে বসিয়ে ওদের দিয়ে দিয়েছি। আর ছোট হতে পারছিলাম না আমি। তোমার মতো ছেলের দরকার নেই আমার। যে ছেলে বাবার সম্মানের দিকে তাকায় না, বেরিয়ে যাও বাড়ি থেকে। রাগে হিতাহিত জ্ঞানশূন্য হয়ে শেষ কথাটুকু বললেন নিলয় মির্জা। বাবার কথা শুনে মেহরাজ হাতে তালি দিতে দিতে ঘৃণা ভরা তাচ্ছিল্যের হাসি হেসে বলল, আমার পেছনে আমাকে জড়িয়ে এত বড় ষড়যন্ত্র! বাংলা সিনেমাকেও হার মানাবে আব্বু। আমি ভাবতেও পারছি না একজন আর্মি অফিসার এতটা নিচু মন মানসিকতার হয়, যে নিজের সম্মানের জন্য তার ছেলের সম্মানটাকে নষ্ট করে দেয়, এমনকি তার সিগনেচারও নকল করিয়ে ডিভোর্স করিয়ে দেয়। বাহ আব্বু বাহ, সিনেমার ডিরেক্টর বলে আপনি বেশ মানাতো। আর চলে যাচ্ছি আপনার বাড়ি থেকে, কিছুক্ষণ অপেক্ষা করুন। মেহের, থাক আব্বু, আর কিছু বলা লাগবে না। বুঝে গেছি সব আমি। মেহেরাজ এবার নিজের মায়ের দিকে তাকিয়ে তাচ্ছিল্য হেসে বলল, আমি কোনোদিন বলেছি আমি নাবিলাকে ভালোবাসি? তোমরাই তো বলেছ নাবিলা মেয়েটা কেমন। আমি শুধু বলেছি তোমাদের যা পছন্দ তোমরাই রটিয়েছ সব। আর আমার দোষারোপ করলে আর কিভাবে পারলে আম্মু মা হয়ে ছেলের সাথে প্রতারণা করতে? তুমি আমার বিশ্বাসটুকু নষ্ট করে দিলে আম্মু। মেয়েরাজ আর এক মুহূর্তও দাঁড়ায় না, ছুটে উপরে চলে যায়। নিজের ঘরে গিয়ে 5 মিনিটের ভিতরে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো কাঁধে ব্যাগে গুছিয়ে নিয়ে গাড়ির চাবি নিয়ে বেরিয়ে এলো। নিচে আসতেই হাসান সাহেব বলে উঠল, দাদু ভাই মাফ করে দে, আমি না বুঝে রাগে তোর গায়ে হাত তুলেছি। প্লিজ রাগ করিস না দাদু ভাই। মেহরাজ মৃত তাচ্ছিল্য হেসে বলল, কিছু মনে করিনি দাদু। মেহরাজের পিঠে ব্যাগ দেখে নাহিদা খাতুন আঁতকে ওঠেন। ছেলের দিকে এগিয়ে এসে বলেন, কোথায় যাচ্ছিস তুই বাপ? কোথাও যাচ্ছি না, একেবারে চলে যাচ্ছি তোমাদের বাড়ি থেকে, আর ফিরবো না। আমাকে নিয়েই আমার বাড়িতেই ষড়যন্ত্র। আমাকে আবার বেরিয়ে যেতে বলছো? বেরিয়ে যেতে বললে না, তাই চলে যাচ্ছি। আল্লাহ হাফেজ। মেহরাজ নিজের কাঁধে থাকা মায়ের হাতটা ছাড়িয়ে বাড়ি থেকে বের হয়ে যায়। নাহিদা খাতুন ছুটে আসেন কাঁদতে কাঁদতে। শারমিন খাতুনও ছুটছেন। তার আদরের নাতি মেহরাজ। ছোট থেকে তার সাথে বেশ ঘনিষ্ঠতা এখনও তা বজায় আছে, যা ইভানের সাথে নেই। মেহরাজ কোনো দিকে না তাকিয়ে গাড়িতে উঠে ব্যাকসিটে ব্যাগটা ছুঁড়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে যায় বাড়ি থেকে। পেছনে ফেলে যায় হাউমাউ করে কাঁদতে থাকা তার মা আর দাদিকে। কলেজের কাজ মিটে গেছে। ইরু আর শ্রেয়সী দুটো মেডেল দিয়েছে প্রিন্সিপাল। যতজন পার্টিসিপেন্ট ছিল সবাইকেই দিয়েছে। তারপর ম্যামের থেকে বিদায় নিয়ে কলেজ থেকে বেরিয়েছে ইরু আর শ্রেয়সী। আজ একটু ঘুরবে। কলেজে ভর্তি হওয়ার পর থেকে এমন অফ টাইম একেবারেও পায়নি। তার ওপর আজ আবহাওয়া বেশ ভালো, আকাশে রোদ নেই, মৃদু মেঘ, শান্ত পরিবেশ। ইরু আর শ্রেয়সী কলেজের পাশে রাস্তার ফুটপাত ধরে হাঁটতে শুরু করে। সামনে ভেলপুরির দোকান। এখান থেকে ভেলপুরি খেয়ে তাই আশেপাশে ঘুরবে। হঠাৎ হাঁটতে হাঁটতে ইরু বলে, শ্রেয়সী একটা কথা বলি? বল। রাগ করবি না তো? তোর কোনো কথায় কি কোনোদিন রাগ করেছি আমি? তোর পাস্ট নিয়ে একটা প্রশ্ন মাথায় ঘুরপাক খাচ্ছে। থাক বাদ দে, তোকে ওসব মনে করাতে চাই না। আরে ধুর, বল। শ্রেয়সী কথায় কিছুটা ভরসা পেয়ে ইরু বলে, তো ঘৃণা করে না ওই লোকটাকে, যে তোকে বিয়ের 2 দিন পরেই এমন একটা খারাপ কলঙ্ক দিয়ে দিল? নাকি ভুলে গেছিস? ইরুর কথায় শ্রেয়সীর পুরনো ক্ষত আবার জেগে ওঠে। শ্রেয়সীর লোকটার কথা মনে পড়তেই শান্ত করে। কাপুরুষদের কখনো ভোলা যায় না, ওদের শুধু ঘৃণা করা যায়। ওদের পুরুষ বলা যায় না, ওরা কাপুরুষ। নয়তো কিভাবে পারে বিয়ের 2 দিনের মাথায় একটা মেয়েকে ডিভোর্সের কলঙ্ক মাখিয়ে দিতে, যে কলঙ্ক মেয়েটাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। শ্রেয়সীর রাগে কষ্টে চোখ দিয়ে টপ করে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। ইরু শ্রেয়সীর দিকে তাকিয়ে দেখে শ্রেয়সীর চোখে পানি। ইরুর খারাপ লাগে।
ইরু হাত বাড়িয়ে শ্রেয়সীর ঘাড়ে রেখে বলে, ওসব কাপুরুষদের ঘৃণার নিচে রেখেই ধুলোচাপা দিয়ে ভুলে যা। চেষ্টা কর, পারবি। কারণ আমি জানি তুই অনেক শক্ত। মাফ করে দে আমাকে, পুরনো কথা মনে করিয়ে তোকে কষ্ট দিলাম পাখি। নুসাইবা আর নুরি আরে ধুর, তোর কথাই কষ্ট পায়নি। নিজের ভাগ্য যেখানে মন্দ সেখানেই অতীত তো কষ্ট হবেই। থাক বাদ দে, চল ভেলপুরি খাই। ওই দেখ ভেলপুরি। চল। ইরু শ্রেয়সীকে নিয়ে রাস্তা পার হয়ে ভেলপুরির ঠেলার কাছে যায়। তারপর দোকানদার মামাকে ভেলপুরি দিতে বলে 2 প্লেট। বলে পাশে থাকা প্লাস্টিকের টুল টেনে নিয়ে বসে ইরু আর শ্রেয়সী। তারপর আবারও গল্প শুরু করে দেয়। মেহেরাজের মাথার আগুন জ্বলছে। হ্যাঁ, সে বিয়েতে রাজি ছিল না, এমনকি মেয়েটার মুখ না দেখে রেখে চলে গিয়েছিল। তাই বলে কি মেয়েটাকে বাড়ির লোক নিয়ে যাবে? আর যদি নিয়েও যায় তাহলে মেহেরাজের নিজের বাবা এমন একটা কাজ কিভাবে করলো? তাও মেহেরাজের চেকের সিগনেচার কপি করে ডিভোর্স পেপারে বসিয়ে দিয়েছে। মেহেরাজ মানছে তার দোষ বেশি, কিন্তু তার থেকে তার পরিবারের তো কম না। গাড়ির স্টিয়ারিং ঘুরিয়ে গাড়ির গতি সীমিত কমিয়ে দিয়ে আসে মেহেরাজ। বাড়ি থেকে অনেক দূরে চলে এসেছে। মেহেরাজ অফিসে চলে যেতে চেয়েছিল, তবে হুট করে মনে হলো মেয়েটার সাথে যেহেতু তার আসল ডিভোর্স হয়নি, আর মেয়েটার পরিবার জানে ডিভোর্স হয়েছে, তাই মেহেরাজ এবার সত্যি সত্যি ডিভোর্স দিয়ে মেয়েটাকে একেবারেই তার জীবন থেকে মুক্তি দেবে। কিন্তু কাজটা সে অফিসে গেলে আর হবে না। আবার হয়তো কোনো মিশনে চলে যাবে সে, তখন আরও দেরি হবে। তাই মেহেরাজ গাড়ি চালাতেই ভেবে নিয়েছে এই 3 মাসের ভেতরে যেভাবে হোক মেয়েটার পরিচয় খুঁজে বের করবে, তারপর ডিভোর্স দিয়েই এলাকা ছাড়বে। মেহেরাজ পকেট থেকে নিজের ফোন বের করলো। তারপর দেখে খুঁজে কাঙ্ক্ষিত একজনের নাম্বার খুঁজে বের করলো। সাথে সাথে কল লাগালো সেই নাম্বারে। বেশ কয়েকবার রিং হতেই ফোন রিসিভ হলো। মেহেরাজ সালাম দিতেই ওপাশের লোকটা সালামের উত্তর দিয়ে খক খক করে কেশে গলা পরিষ্কার করে রসিকতা কণ্ঠে বলল, হঠাৎ লেফটেন্যান্ট সাহেবের কল যে? এই অধমকে হঠাৎ কি মনে করে কল দিলেন স্যার? আমি আপনার কোনো মূল্যবান কাজে লাগতে পারি? আমাকে তো ভুলে গিয়েছেন। মেহেরাজ কপাল কুঁচকে যায় ফাহিমের কণ্ঠ শুনে। গম্ভীর গলায় বলে, তোর মশকরা বন্ধ করবি? একটা জরুরি দরকারে ফোন দিয়েছি। আমি জানি তুই প্রয়োজন বাদে ফোন দিবিও না, বিজি মানুষ। বাই। কথাটা বলে কল কাটতে যাচ্ছিল মেহেরাজ। যেহেতু সে গাড়ি চালাচ্ছে তাই সাথে সাথে কাটতে পারেনি। মেহেরাজের এখন মজা ভালো লাগছে না। মেহেরাজের বাই বলা দেখে ওপাশ থেকে ফাহিম এবার সিরিয়াসভাবেই বলল, এই না সরি দোস্ত, শোন, বল কি দরকার নেই, প্লিজ বল। সরি বললাম তো। তোদের বিল্ডিংয়ের নিচে আয়। কেন? আসতে বলছি, আয়। ওকে। মেহেরাজ কল কেটে দেয়। ফাহিম মেহেরাজের সেই স্কুল জীবনের বন্ধু, একসাথেই সব কিছু। তবে দুজন দুই প্রফেশন। মেহেরাজ ডিফেন্সে আর ফাহিম ল নিয়ে পড়ে উকিল হয়েছে। চট্টগ্রামের বেশ নামকরা উকিল ফাহিম। আর সব থেকে বড় কথা, মেহেরাজের বেস্ট ফ্রেন্ড ফাহিম। মেহেরাজ যতটা গম্ভীর চুপচাপ স্বভাবের, ফাহিম ঠিক তার উল্টো। মানুষ মাঝে মাঝে ভাবে মেহেরাজের সাথে ফাহিমের বন্ধুত্ব হলো কীভাবে, কিন্তু এসব মেহেরাজ বা ফাহিম ভাবে না। তাদের স্বভাব আলাদা হলেও আত্মার টান এক। মেহেরাজ গাড়ির গতি বাড়িয়ে কিছুক্ষণের মাঝেই একটা 4তলা বিল্ডিংয়ের সামনে এসে দাঁড়ায়। তারপর ফোন লাগায় ফাহিমের নাম্বারে। সাথে সাথে বাড়ির গেট খুলে বের হয়ে আসে ফাহিম। ফাহিমকে বের হতে দেখে মেহেরাজ গাড়ি থেকে বের হয়। তারপর এগিয়ে যায় ফাহিমের দিকে। ফাহিম নিজের প্রাণপ্রিয় বন্ধুকে এতদিন পর দেখে ছুটে এসে জড়িয়ে ধরে মেহেরাজকে। মেহেরাজও ধরে। বেশ কিছুক্ষণ পর ফাহিম মেহেরাজকে ছেড়ে বলে, চল উপরে যাই। যেতে যেতে বলিস কি দরকার। এখন তোর কি অবস্থা, কেমন আছিস? উপরে যাব না, চল কোনো কফি শপে গিয়ে বসি। আরে না, তুই উপরে চল, আম্মু তোকে দেখলে ভীষণ খুশি হবে।
না, তোকে আসতে বলছি, আয়। বেগত্তা মেয়েরাজ আর তর্কে যায় না, এমনিতেই মাথা গরম, তাই ফাহিমের সাথে করে গাড়ি নিয়ে ভেতরে ঢুকে। মেয়েরাজ মিষ্টি নিতে চায়, তবে ফাহিম নিষেধ করে, তাই ফলমূল কিনে নেয় কয়েক ধরনের। আর যাই হোক, কারোর বাড়িতে কি খালি হাতে যাওয়া যায়? মেহেরাজের বিবেকে বাধা দেয়। তারপর ফাহিমের সাথে বাড়ির ভেতরে চলে যায় লিফটে করে 3 তলার উদ্দেশ্যে। শ্রেয়সী বাড়ি ফিরে বেলা 12টায়। বাড়িতে এসে দেখে তার ভাবির বড় ভাই আর ছোট বোন এসেছে। শ্রেয়সী সালাম দিয়ে ভালো মন্দ জিজ্ঞেস করে নিজের ঘরে চলে যায়। অনেক গরম পড়েছে আজ, লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন। শ্রেয়সী ঘরে এসে ভেতর থেকে দরজা লাগিয়ে দেয়। তার কলেজ ব্যাগ পড়ার টেবিলের ওপর রেখে স্কার্ফের পিন খুলতে শুরু করে। ওয়ার্ড্রোব থেকে একটা জাম রঙের 3 পিস নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় শ্রেয়সী। শ্রেয়সী বাড়ি ফেরার প্রায় আধ ঘন্টা পর তোহা হাতের কাজ শেষ করে শ্রেয়সীর জন্য রান্নাঘর থেকে ফ্রিজের পানি বের লেবু চিপে শরবত বানিয়ে নেয়। তারপর খাদিজা খাতুনকে বলে বের হয় রান্নাঘর থেকে, কারণ শ্রেয়সী যাওয়ার আগে বলেছিল ঠান্ডা পানির কথা। তবে হাতে কাজ থাকায় তখন আর দিতে পারেনি তোহা, তাই এখন যাচ্ছে। সোফায় তোহার ভাই তুহিন আর ছোট বোন তুষি বসে আছে। তোহা ওদের সামনে গিয়ে তুহিনের উদ্দেশ্যে বলে, ভাইয়া, তুই ওই কোনার ঘরে গিয়ে একটু রেস্ট নে। আব্বুরা আসুক তখন বলিস আব্বুকে। আর তুষি, তুই আমার সাথে আয়। তুহিন উঠে চলে যায় ঘরে। এদিকে তুষি আর তোহা চলে যায় শ্রেয়সীর ঘরে। শ্রেয়সী বিছানায় টান টান হয়ে শুয়ে আছে, মাথায় তোয়ালে পেঁচানো, ফ্যান ঘুরছে মাথার ওপর। মাত্র গোসল করে বেরিয়ে এসে সে। তোহা দরজার সামনে এসে বলে, ননদিনী আসবো? ভাবির কণ্ঠ শুনে শ্রেয়সী বিছানায় উঠে বসে। তারপর শান্ত কণ্ঠেই বলে, তোমাকে কতবার বলেছি ভাবি, আমার ঘরে আসতে অনুমতি নিতে হবে না। তোমার যখন ইচ্ছা আসবা যাবা। শ্রেয়সীর কথায় তোহা হেসে ভেতরে ঢুকতে ঢুকতে বলে, আমার ননদিনী বড় হয়েছে, তার একটা প্রাইভেসি আছে তো, তাই না? তোমাদের কাছে কিসের প্রাইভেসি? তোমরা তো আমার সব। তোহা হাসে, শ্রেয়সীকে আপন বোনের মতো ভালোবাসে। বিনিময়ে শ্রেয়সীও একই রকম সম্মান শ্রদ্ধা করে বড় বোনের ন্যায়। তোহা এগিয়ে এসে হাতে থাকা লেবুর শরবতটা এগিয়ে দিয়ে বলে, লেবুর শরবতটা তোমার তো পছন্দ, তাই করে নিয়ে এলাম, খেয়ে নাও। শ্রেয়সী এক চুমুকে সবটুকু খেয়ে নিল বিনা বাক্যে। তারপর তোহার দিকে তাকিয়ে বলল, তুষি আর ভাইয়ারা কখন এসেছে ভাবি? এই তো তুমি যখন কলেজে গেলে তখনই এসেছে একটু দরকারে। ও আচ্ছা, থাকো, আমি যাই, আম্মা আবার খুঁজবে, রান্নায় হেল্প করি। আচ্ছা যাও, তুষি এখন থাক। আচ্ছা। তোহা তুষিকে শ্রেয়সীর কাছে রেখে চলে যায়। শ্রেয়সী এই বাড়িতে শুধু তার ভাই আর মা বাদে কাউকে ভয় পায় না। তার ভাই তাকে যতটুকু ভালোবাসে ততটুকু শাসন করে, কিন্তু এখন শাসন করতে গেলে বাবা বাড়ি না থাকলে ভাবি এসে তাকে বাঁচায়। ব্যাস, শ্রেয়সী বেঁচে যায় বকা খাওয়ার থেকে। মির্জা বাড়ির সবার মুখ থমথমে। হাসান সাহেব ভীষণ রেগে আছে সবার ওপর, কারণ এসবের কিছুই জানতেন না। তিনি জানতেন মেহেরাজ ডিভোর্স দিয়েছে, কিন্তু তার নাতের বিষয়ে এত বড় ষড়যন্ত্র তা তিনি বুঝেননি। তখন মেহেরাজ বাড়ি ছেড়ে চলে যাওয়ার পর শারমিন খাতুন আর নাহিদা খাতুন কাঁদতে কাঁদতে বাড়ির ভেতরে প্রবেশ করে। নীলয় মির্জা তখনও একইভাবে দাঁড়িয়ে। নীলয় মির্জাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে শারমিন খাতুন তার সামনে ঠাস করে নিজের ছেলের গালে কষিয়ে চড় মারে। তারপর রাগী কণ্ঠে বলে, তোকে আগেই বলেছিলাম পরে সমস্যা হবে, ডিভোর্স করাস না এভাবে। এটা শুধু নামমাত্র ডিভোর্স, ইসলামের নীতিতে ফুজনের মতো সারা ডিভোর্স হয় না। সেখানে ও তো সাইনই করেনি। দিলে তো আমার নাতিটাকে ঘরছাড়া করে। তুই বের হতে বলার কে? কেন বেরিয়ে যেতে বললি ওকে? দোষ তো তোর, তুই সব করেছিস। আর মাঝখানে আমার নাতিটাকে চলে গেল। আমার কলিজার নাতিটা বছরেও একবারও আসে না, আর এবার 3 মাসের জন্য এসেছিল। দিলি তো বের করে, শান্তি হয়েছে এবার তোর? শারমিন খাতুনের কথায় চুপ করে যায় নীলয় মির্জা।
মায়ের হাতের চড়টা তার দরকার ছিল। আসলে সে ভুল করেছে, আর যার জন্য তার ছেলেটা তার ওপরে রাগ করে বাড়ি ছেড়ে চলে গেল। চলবে নেক্সট পার্টে? কমেন্ট করবেন প্লিজ।